আবারও চলে যাব অর্ণবের কাছে এই গোটা বিষয় নিয়ে আরো একটুখানি আলোচনা করার প্রয়োজন রয়েছে, কেননা আমরা গত সোমবারের দিকে যদি তাকাই, গত সোমবার যখন নিম্ন আদালতের তরফে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, নিম্ন আদালতের তরফে যখন আমৃত্যু কারাদণ্ডের যখন রায় দেয়া হয়েছিল, তারপরে সাজা ঘোষণা হওয়ার পরে তারপর যখন হাইকোর্টে রাজ্যের তরফে বিষয়টা এগিয়ে যায়, তখন কিন্তু আমরা দেখেছিলাম আদালতের তরফে, অর্ণব আমি তোমাকেই সরাসরি জিজ্ঞাসা করবো এই বিষয়টা, যে তখন আমরা দেখেছিলাম হাইকোর্টের তরফে পরিবারকে অন্তর্ভুক্ত করার একটা কথা বলা হয়েছিল, এবং পরিবারকে অন্তর্ভুক্ত করার গুরুত্ব কতটা আজকে তুমি একটু আগেই যেটা বলছিলে সেই বিষয়টা থেকে কি কিছুটা স্পষ্ট হয়ে গেল? দেখো, পরিবার যে সওয়াল করলো তাদের আইনজীবীর মাধ্যমে ডিভিশন বেঞ্চের সামনে আইন অনুযায়ী যে ডিভিশন বেঞ্চে মামলা চলছে, হতে পারে সে রাজ্যের আপিলটা শুনবে কি শুনবে না সেটা আলাদা বিষয়, কিন্তু সিবিআইয়ের আপিলটা তো থাকবে। সিবিআইয়ের এই আপিল এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই প্রসিকিউটর। সেই প্রসিকিউটর বা সিবিআইয়ের করা মামলা বা রাজ্যের মামলা, এখনো পর্যন্ত যে মামলা চলছে সেই মামলা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে না পরিবার। এটা যদি হয় তার মানে হলো এই অগস্ট মাসে 13 তারিখ সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর থেকে যে তদন্ত প্রক্রিয়া, চার্জশিট, চার্জ ফ্রেম, বিচার প্রক্রিয়া, এবং এই বিচার প্রক্রিয়া শেষে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে সিবিআই নতুন করে আপিল মামলা করে, এই জায়গাটাই কার্যত সিবিআইয়ের এই বিচার প্রক্রিয়াটাকেই নস্যাৎ করে দিল পরিবার। অর্থাৎ সিবিআইয়ের দেওয়া এই বিচার মানি না, এটাই ভদ্রভাবে বললে, আদালতে সওয়াল করে বলল আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই না, কিন্তু বাংলা ভাষায় আমরা যেটা বুঝি সিবিআইয়ের এই বিচার মানি না, এটাই ডিভিশন বেঞ্চের ওপরে সওয়াল করে বলে দিল পরিবারের আইনজীবী। অর্থাৎ সিবিআই যে তদন্ত করেছে সেটা তো মানি না, আগেই তো আমরা 5 ডজন প্রশ্নে সুপ্রিম কোর্টে গেছি। এরপরে যে বিচারটা দিল সঞ্জয়কে আমৃত্যু কারাদের, এই বিচারটা আমরা মানি না। অর্থাৎ সিবিআইয়ের তদন্তে ফাঁক রয়েছে, সিবিআইয়ের বিচার প্রক্রিয়া ফাঁক রয়েছে, পরিবারের তাই আপত্তি রয়েছে। পরিবার মুখাপেক্ষী হয়ে রয়েছে শীর্ষ আদালতের। বুধবার কি হয়, তাদের যে প্রশ্নগুলো তোলা হয়েছিল, প্রথমে 42টা প্রশ্ন, সাপ্লিমেন্টারি এফিডেভিটে আরও 18টা প্রশ্ন, মোট 60টা প্রশ্ন। এই 60টা প্রশ্নর বাঁয়ে ডাইনে তুমি যেদিকেই তাকাও না কেন, প্রত্যেকটা প্রশ্ন সরাসরি সিবিআইয়ের উদ্দেশ্যে পরিবারের। কেন 7th ফ্লোর বা 8 তলা ইমার্জেন্সি বিল্ডিং, সেখানে রহস্যজনক বিষয়টা সিবিআইয়ের নথিতে সামনে এলো না। 225টা স্টেটমেন্ট, তারও বেশি রেকর্ড করেছে সিবিআই এই বিচার প্রক্রিয়া দিতে গিয়ে এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে। সেই 225টা স্টেটমেন্টের মধ্যে 51টা প্রসিকিউশন উইটনেস কেন হলো, এটাই পরোক্ষে প্রশ্ন করতে চাইছে সিবিআই। কেন তার কোনো আলোকপাত নেই? অর্থাৎ পরিবার বলছে সিবিআইয়ের তদন্তে ফাঁকফোকর যেমন ছিল, সিবিআই যে বিচারটা করেছে সেখানেও ফাঁকফোকর রয়েছে। তাই তারা এই সিবিআইয়ের করা আপিল মামলায়, অর্থাৎ এই যে আপিল মামলা দুটো রয়েছে, রাজ্য এবং সিবিআই, দুটো একসাথে চলতে পারে, বা রাজ্যেরটা খারিজ করতে পারে আইনি যুক্তি দেখিয়ে, বা রাজ্যেরটা গৃহীত হতে পারে। এই যে কোনো যেটাই হোক না কেন, এখানে ক্যাপিটাল পানিশমেন্ট চায় না। তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবারের এই বলা না বলার মধ্যে আদালতের কিছু কি এসে যায়? কেন এসে যায়? পরিবারের ক্ষেত্রে ডিফ্যাক্টো তারা ভুক্তভোগী, তাদের বক্তব্যটাই সরাসরি তা তুলে না ধরলো, যেটা আইন রয়েছে তাদের বক্তব্যটাই সিবিআই এজলাসে তুলে ধরবে। কিন্তু সিবিআইয়ের আপিল মামলায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে, আর সেটা চাইছে না। অর্থাৎ শুরুতেই তো পরিবার সিবিআইয়ের বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ সিবিআই ব্যর্থ, এটাই আদালতে সওয়াল করে আবার একবার পরিবার জানিয়ে দিল। এই অবস্থায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যে পরিবার সন্তানকে হারালো তারা মনে করছে বিচারটা হচ্ছে না সঠিক করে। তারা প্রথম দিন থেকে যে বিষয়টাতে গুরুত্ব দিয়ে এসেছিল, একজন নয় একাধিক জন এই ধর্ষণ খুনে যুক্ত, এই একাধিক কেন সিবিআই এখনো খুঁজে পেতে ব্যর্থ, এই জায়গাতেই তারা স্ট্রিক্ট রইল, রিজিড রইল। তাই তারা আদালতে এই সওয়াল করে কার্যত সিবিআইয়ের তদন্তের পর সিবিআইয়ের বিচার প্রক্রিয়া নিয়েও বড় সড়ো আজ প্রশ্ন তুলে দিল। কার্যত বলা যায় সিবিআইয়ের কার্যত তাদের বিচারকে নিয়ে আদালতে সওয়াল করে সিবিআইকেই ভর্ৎসনা করলো পরিবার। যাদের বিচার দেওয়ার দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই সিবিআই বিচার দিতে পারেনি, সেটাই ভদ্রভাবে সওয়াল করে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চকে পরিবারের আইনজীবী শামীম আহমেদ। বেশ, পরিবারের আইনজীবী তিনি কি বললেন ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাবো।
ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমে, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ যাদের চার্জশিট এখনো জমা পড়েনি সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়।